প্রিয় শিক্ষার্থী, আমি এখন সৃজনশীল ক নাম্বার সলভ করবো, একের ক। আমরা একটা প্রশ্নটা পড়ি, আসলে কি বলা আছে প্রশ্নের। মূল প্রশ্ন সবার হাতে আছে। প্রশ্ন বলা হয়েছে কোন বিএসি ও কোন এসি এর মধ্যে সম্পর্ক কি। তাহলে এই ক্ষেত্রে দেখো, এখানে আসলে এবিসি একটা ত্রিভুজ, আর এই ছবি থেকে মনে হচ্ছে কি যে বিএ বাহুর সমান্তরাল করে সিই আঁকা হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে কোন বিএসি, কোন বিএসি। দেখো বিএসি এই যে কোনটা, এবং কোন এসিই, কোন এসিই, এই এসিই, এই কোণ আর এই দুইটা কোণের মধ্যে সম্পর্ক বের করতে চাইছে। তাহলে এখানে লিখছি আমি যে এবি সমান্তরাল সি, যেটা বললাম যে এবিটা সি সমান্তরাল, এবং এই যে দুইটা সমান্তরাল, দেখো এবি আর সি এই সমান্তরালের সাথে একটা ছেদক আছে, মানে দুইটা সমান্তরালকে ছেদ করছে, ছেদকের নাম হলো এসি। এসি এদের ছেদক, তাই লিখছি যে এবি সমান্তরাল সি এবং এসি এদের ছেদক। সুতরাং তাই যদি হয় যেহেতু ছেদক, তাহলে এই কোণ আর এই কোণের সম্পর্কটা কি। এইকে দেখো, আমরা একান্তর কোণে পড়ে আসছি কি যে এখানে যে কোণটা থাকে এই বাহুর এখানে সেই কোণ, অর্থাৎ একটা রেখার এপিট ওপিট, যেমন এই রেখাটার এপিটে যে কোণ আর এক পিঠে এই কোণ, এটা একান্তর কোণ। তাহলে এটাই হলো মূলত ক নাম্বারের সম্পর্ক। ক নাম্বার প্রশ্ন এটুকুই। এরপরে আমরা সবাই একটু খ নম্বর প্রশ্নটা পড়ব। খ নম্বর বলা হয়েছে দেখাও যে কোন বিএসসি প্লাস কোন এবিসি সমান এসিটি। তা এইটা অবশ্যই কোশ্চেন সবার কাছে আছে বিধায় আমি কোশ্চেনটা দেখাচ্ছি না। এখন তোমাদের সামনে আমি খ নম্বরটা উপস্থাপন করছি, একের খ। দেখো, খ নম্বরটা আমি খুব ইজিলি বা খুব সহজে এটা সলভ করার চেষ্টা করেছি। এই খ একটু খেয়াল করতে হবে। খ নম্বরটা আছে, আমি আগের ছবিটা আঁকছি। বিশেষ নির্বাচন ধরি এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, বিএসি প্লাস এবিসি মানে এই কোণ আর এই কোণ ইকুয়াল এসিটি, অর্থাৎ ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ তার বিপরীত দুইটা অন্তস্থ কোণের যোগফলের সমান। অর্থাৎ এই বাহুটাকে বর্ধিত করলে এখানটা বহিস্থ কোণ তৈরি হয়েছে, এই বহিস্থ কোণটা এই ত্রিভুজের অপর দুইটি বিপরীত অন্তস্থ কোণ এই দুইটার যোগফলের সমান। এটা প্রমাণ করতে হবে। অঙ্কনে কি বলছি দেখো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি, আর সি বিন্দুতে আমি বি এর সমান্তরাল করে সি আঁকছি। তাই বলা হয়েছে সি বিন্দুতে বি এর সমান্তরাল সি আঁকি। এখন এই ছবির সাপেক্ষে আমি কিভাবে এটা প্রমাণ করতে পারি। দেখো, প্রমাণের শুরুতে যে কথাটা বলা হয়েছে, প্রমাণের জন্য ছবিটা অবশ্যই আমাদের লাগবে, কারণ ছবি ছাড়া তো প্রমাণ করা সম্ভব না। আমি এটাকে একটু ছোট করে উপস্থাপন করি। ছোট করে উপস্থাপন করলে কি দেখা যাচ্ছে এখানে যে প্রমাণে যে কাজটা আমি করছি বা যেটা ব্যবহার করছি সেটা তোমাদের সামনে দেখাই। প্রমাণের ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখানে দেখো প্রমাণের ক্ষেত্রে যে কাজটা করছি, এখানে প্রমাণ যেহেতু প্রমাণে বলা হয়েছে কি যে বি এ সমান্তরাল সি এবং এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক বাইতে ছেদক। তাহলে এই ক্ষেত্রে যেহেতু একটা ছেদক আছে, ছেদক তাহলে একান্তর কোণের শর্তটা মানে এই কোণ আর এই কোণ সমান হয়, অর্থাৎ বিএসি ইকুয়াল এসিই, এই কোণটা। এটা আমি লিখছি যে বিএসি ইকুয়াল এসি, যেটা সমীকরণ 1 দিয়ে রাখছি, এবং এটা হচ্ছে আমার একান্তর কোণ, এটা একান্তর কোণ। এখন এই ছবি নিয়ে আমাকে আরেকটা সমীকরণ তৈরি করতে হবে। দেখো, আমি এরপর একটু উপস্থাপন করছি সামনে, আমি তোমাদের সময় স্বল্পতার কারণে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার একই কাজ করবো, বিএ সমান্তরাল, এখানে ঠিক আগেটার মতো বিএ সমান্তরাল সি, কিন্তু এখন ছেদক হলো বিসিডি, এই বিসিডি ছেদক। এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে কোণ এ বি সি, এই কোণটা আর এই ছেদকের সাথে একটা কোণ আছে কোণ ইসিটি, এরা অনুরূপ কোণ, এরা সমান। এখন সমীকরণ 1 ও 2 যোগ করবো। যোগের নিয়ম হচ্ছে, এখন এটা না দেখলে চলবে, যোগের নিয়ম হচ্ছে বাম বাম ডাইন ডাইন, বাম যোগ বাম, 1 এর বাম যোগ 2 এর বাম ইকুয়াল 1 এর ডাইন যোগ 2 এর ডাইন, বাম যোগ বাম ডাইন যোগ ডাইন। তাহলে দেখো বিএসসি প্লাস কোণ এবিসি, এই যে কোণ এবিসি ইকুয়াল এই যে এসিই আর ইসিডি, এটা ছবিতে খেয়াল করি আমরা। দেখো ছবিটা একটু খেয়াল করো,
ACE আর ECD, এই ছোট কোণ আর এই কোণ, এই টোটাল কোণটাকে নাম বলো ACD। তাই এখানে লিখে দেওয়া হয়েছে টোটাল কোণটা হচ্ছে ACD। এটাই মূলত আমার প্রমাণ। খ নাম্বার কমপ্লিট। এখন আমরা গ নাম্বার সলভ করব। তার আগে একটু গ নাম্বার কোশ্চেনটা পড়ি সবাই, বা সবার সামনে কোশ্চেন আছে। ক নম্বরে এমন একটি ত্রিভুজ আঁকো যার প্রমাণ করো যে কোণ ABC প্লাস কোণ BC সমান 2 সমকোণ। এই প্রমাণটা করতে হবে। এটা করার জন্য আমাদের প্রথম স্টেপের বা ক্ষয়ের কাজ অনেকটা করতে হবে। আমরা ক্ষয়ের কাজগুলো একটু দেখাই যে আসলে গ নাম্বারটা কি। দেখো, গয়ের জন্য আমরা সেম পূর্বের ছবিটা ইউজ করবো। পূর্বের ছবিটা যাই আঁকছিলাম সেটুকু করব এবং অনেকটা কাজ আগের মতো করব। সেহেতু এখানে তেমন কিছু বোঝানোর নাই, সব কিছু আগের মতো করছি। তোমার বেশি নির্বাচন অঙ্কন প্রমাণ। দেখো, প্রমাণের যে সমীকরণ 1, এই 1 পর্যন্ত একদম হুবহু তোমরা আগের কাজটা করবে। খটা সেম দেখে দেখে লিখবে। অবশ্য আমি এখানে তুলে রাখছি। 1 নম্বর পর্যন্ত হুবহু কাজ করতে হবে। করার পরে খতে 2 নম্বর যেটা করছিলাম, এখানেও 2 নম্বর পর্যন্ত একই করতে হবে। আমি এখন এটা 2 নম্বর উপস্থাপন করি তোমাদের সামনে। দেখো, 2 নম্বরটা অর্থাৎ সমীকরণ 2 পর্যন্ত আসতে হবে একই রকম করে, মানে একই রকম বলতে ক্ষয়ের মতো করে। ক্ষয়ে যেটা করছিলাম এখানেও সেই কাজটা করতে হবে। আমি তাই করছি। করার পরে 1 ও 2 যোগ করছি, BSC প্লাস ABC, AC প্লাস ECD। দেখো, আমরা কিন্তু এইটুকু খতে করছিলাম, অর্থাৎ ACD। ACD কেন হচ্ছে? এই যে তোমার এই কোণ আর এই কোণটা মিলে ACD। তাহলে এই পর্যন্ত আমি রাখলাম। রাখার পরে দেখো, এটা প্রমাণের সুবিধার্থে আমি যে কাজটা এখন করব, এটা এখন খুব সহজ একটা কাজ। সে কাজটা হচ্ছে, আমি আবারও বলছি কিন্তু যে ACD, অর্থাৎ এই পর্যন্ত আমরা ACD এই পর্যন্ত আমরা 2 নম্বরে করছি। এরপর লিখবো উভয় পক্ষে কোণ ACB যোগ করে পাই। প্রমাণের সুবিধার্থে আমরা এই কাজটা করতেছি। এখানে যে BSC প্লাস ABC আছে, এর সাথে কোণ ACB যোগ করলাম, SI টু ACB যোগ করছি। তো যোগ করার পরে যে গণনা করছে, দেখো, BSC প্লাস ABC প্লাস ACB, এই তিনটার মান এটা। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি BSC প্লাস ACB। দেখো, BSC প্লাস ACB, এটা ছবিটা দরকার আছে আমাদের দেখার। BSC প্লাস ABC কোথায় আছে? BAC প্লাস ABC, এই কোণটা কার সমান বলা আছে? এই দুইটা কোণ, এটার বহিস্থ কোণ কোনটা সমান? BCE। দেখো, BCE, এটা বহিস্থ কোণ BCE সমান BSC প্লাস ACB। BSC প্লাস ACB, BAC প্লাস ACB, এই কোণটা এখানে দেখানো হয়েছে BCE সমান BCE। শিক্ষার্থী, এখন আমরা 2-এর ক নম্বর কোশ্চেনটা দেখবো। উদ্দীপকে দেওয়া আছে 2টা বাহু, A = 3.2, B = 4.5, C এবং কোণ B = 30 ডিগ্রি। বলছে কোণ B এর সমান করে একটা কোণ আঁকো। এখন কোণ আঁকতে হবে। এই কোণটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো, 2-এর ক নাম্বার প্রথমে আমরা প্রশ্নে উদ্দীপকটা উল্লেখ করবো যে কী কী দেওয়া আছে। ডকুমেন্টগুলো সামনে থাকবে, আমরা এটা নিয়ে কাজ শুরু করবো। এখন আমাদের সামনে সব কিছু উপস্থাপন করে রাখছি, কী কী দেওয়া আছে আসলে প্রশ্নে। তোমরা প্রত্যেকে খেয়াল করো যে একটি বাহু 3.2, একটি বাহু 4.5, কোণ 30, বি কোণের সমান করে কোণ আঁকতে হবে। আর 30 ডিগ্রি কোণ সাদা দিয়ে খুব সহজ, কিন্তু সাদা দিয়ে আমরা আঁকবো না, আমরা একটু অন্য কৌশলে আঁকবো। সাদা তো ধরলে হয়ে গেল, কিন্তু আমরা একটু কাটা কম্পাস দিয়ে আঁকার চেষ্টা করি। কাটা কম্পাস আঁকার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথমে যে কোনো একটা কোণ আঁকবো। যে কোনো কোণ, অর্থাৎ ইচ্ছা মতো কোণ আঁকলে সে কোণটা কিন্তু 60 ডিগ্রি হয়। সেটা কীভাবে আঁকতে পারি আমি দেখাচ্ছি তোমাদেরকে। মনে করো এটা, এখন আমি কোনো মাপ ছাড়াই ইচ্ছা মতো যে কোনো মাপ নিতে পারি। এইখানে ধরলাম, ধরে আমার সুবিধা মতো একটা মাপ নিলাম। আমি নিয়ে যেটা করব,
তুমি এই কাজটা করবে, এইখান থেকে একটা এরকম ইচ্ছা মতো ব্যাসার্ধ নিয়ে কাটলে, কেটে এই যে মাপটা নেওয়া ছিল এই মাপ ঠিক সেম মাপ নেই, তোমাকে আবার এখান থেকে এখানে ধরে কাটতে হবে। এখানে ধরে কাটার পরে তারপরে যে কোণটা এখানে তৈরি হচ্ছে, আসলে এই কোণটা কিন্তু 60 ডিগ্রি কোণ, এটা একটা অ্যাকুরেট কোণ। এটা চাঁদা ছাড়া পেন্সিল কম্পাস দিয়ে একটা কোণ। এই কোণটা, এই যে কোণটা তৈরি হলো এখন, এই কোণটা হলো তোমার 60 ডিগ্রি কোণ। কিন্তু আমার তো বলছে বি, এটা বি 30 ডিগ্রি। তা 60 ডিগ্রি কোণ অর্ধেক করে 30 হবে। অর্ধেক করে নিয়ম হচ্ছে এখানে ধরে এটা সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ। তা আমি মনে করো সমানটুকু নিলাম। নেওয়ার পরে এখানে এই সাইডে কাটতে হবে, আবার একই মাপ নিয়ে এখান থেকে এই সাইডে কাটতে হবে। কাটার পরে আমার স্কেল বা এই দিয়ে পেন্সিল দিয়ে এগুলো যোগ করতে হবে। তুমি অবশ্যই ছবিটা পেন্সিল দিয়ে আঁকবে, আর জ্যামিতির ছবি কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে। আঁকলাম। তাহলে এখন কি ঘটনা ঘটছে দেখো, এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা 30 ডিগ্রি, ওটাও 30, কিন্তু আমার প্রয়োজন একটা। তাহলে আমি বি কোণের সমান করে একটা 30 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখন তুমি ইচ্ছে করলে সাদা দিয়ে আঁকতে পারো, সাদা দিয়ে আঁকা খুবই সহজ। তো এভাবে আঁকার ট্রাই করবে। এখানে ধরো যে কোনো মাপ নেবে নিয়ে অর্ধেক করবে, এটা 30 ডিগ্রি। তাহলে আমাদের ক নম্বর প্রশ্ন সলভ হয়ে গেল। এখন খ নম্বর কি বলছে দেখি। খ নম্বরে বলা হয়েছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুই বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ বি এর সমান। দুইটা বাহু এ বি আর একটা কোণ বি এর সমান। তাহলে এই ছবিটা আমরা এখন আঁকবো। এই ছবিটা আঁকার জন্য আমরা প্রথমে উদ্দীপকের তথ্যগুলি ব্যবহার করব এবং প্রশ্নে কী কী দেওয়া আছে এটা লিখে নিব। তাহলে আমি এটা উপস্থাপন করি তোমাদের সামনে। দেখো, এটা খুব সিম্পল, এটাও আমি তোমাদের রেখে দেখাবো এখন। প্রথমে কি ডকুমেন্ট আছে আমার, একটি ত্রিভুজের দুইটি বাহু এ 3.2, বি 4.5 এবং অন্তর্ভুক্ত কোণ বি সমান 30 ডিগ্রি ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমি প্রথমে এই ডকুমেন্টগুলো উপস্থাপন করি তোমাদের সামনে। প্রথমে এ ইকুয়াল 3.2, 3.2 সেমি এখানে মেপে নিতে হবে। 3.2 সেমি মেপে নেওয়া খুবই সহজ। দেখো, এখান থেকে আমি 3.2 সেমি মাপবো। তাহলে এটা মাপার জন্য আমি যেটা ব্যবহার করব, এখানে ধরলাম 3.2 সেমি, অর্থাৎ এখান থেকে ধরে 3.2, অনেক ছোট একটা ছবি আসবে। 3.2, এরপরে বি হলো 4.5, বি বি হচ্ছে 4.5 সেমি। তাহলে এখান থেকে আসি 4.5, ধরলাম, ধরে 4.5, এটা 4.5। এবার কোণ 30 আঁকতে হবে। এখানে একটা নাম দিয়ে রাখি। তাহলে একটা নাম দিলাম আমি এ, একটা নাম দিলাম বি, আরেকটা আছে কোণ 30। তাহলে কোণ 30টা আঁকার জন্য আমি ওই সিস্টেম ফলো করতে পারি, অথবা ওখান থেকে আমি মনে করো চাঁদা দিয়ে এটা আনুমানিক মাপ আমি এখানে তুলে ধরছি। চাঁদা দিয়ে আমি বারবার এটা আঁকলে সময় নষ্ট হবে। তোমরা এটা আগের মতো করে কোণ আঁকতে পারো, অথবা আমি চাঁদার সাইজে এটা আনুমানিক 30 এখানে উল্লেখ করতেছি। ফুলফিল টাইম নষ্ট হবে বা আশা, এটা ধরে নাও একটা 30 ডিগ্রি কোণ। আনুমানিক তোমরা সুন্দর করে মেপে নিও পেন্সিল কাটা কম্পাস দিয়ে। 30 ডিগ্রি কোণ আমি এখানে অঙ্কন করলাম। তোমরা চাঁদা দিয়ে আঁকবে, চাঁদা দিয়ে আঁকতে খুবই সহজ হবে। এই কোণ, এটার নাম দেওয়া আছে উদ্দীপকে বি, এটার নাম হলো 30 ডিগ্রি। এখন ত্রিভুজটা এমনভাবে আঁকতে হবে যেন এই কোণটা থাকে প্লাস সাথে দুইটা বাহু থাকে। তাহলে আমি যে কাজটা প্রথমে করবো, যে কোনো রশ্মি বিই নিব। আমি অঙ্কনটা কিন্তু একবার বলে দিচ্ছি, অঙ্কনটা এটা থেকে আসবে। যে কোনো রশ্মি শুরুতে বিই নিচ্ছে। দেখো, যে কোনো রশ্মি, দেখো এটা বিই নাম দিব। যে কোনো রশ্মি আমি এই বিই নিই। বিই থেকে এ এর সমান করে, এ এর সমান মাপ নিয়ে, দেখো এ এর সমান মাপ, এ এর সমান মাপ নিয়ে বিই হতে বি বিন্দুতে এ এর সমান মাপ নিয়ে বিসি অংশ কাটে। এটার নাম দিলাম সি। এই যে বিসি অংশ কাটি। এখন বিসি অংশ কাটার পরে যে কাজ করব, বি বিন্দুতে কোণ বি এর সমান কাটা কোণ আঁকবো। এটা কোণ আঁকার নিয়ম হচ্ছে তোমার, এই প্রথমে এইটুকুর মাপ নিতে হবে। নেওয়ার পরে এভাবে তোমাকে আঁকতে হবে এরকম করে। তারপরে এটা আড়াআড়ি একটা মাপ নিতে হবে। দেখো এই নিলাম,
নেওয়ার পরে এইভাবে টানতে হবে, টানার পরে যেদিকে যায় তোমার এটা যোগ করে দিতে হবে। এই তাহলে বি বিন্দুতে 30 ডিগ্রি কোণের সমান করে কোণ সিবিডি অঙ্কন করি। এই যে কোণ সিবিডি। এখন বিডি হতে বি এর সমান করে অর্থাৎ 4.5 এই বি এর সমান মাপ নিচ্ছি। দেখো এই বি এর সমান করে একটা অংশ কাটি, এটা যে কোনো নাম দিতে পারি, বি অংশ কাটি। এখন স্কেল দিয়ে এসি যোগ করি। তাহলে কি হলো, এবিসি একটি ত্রিভুজ। আমি তোমাদের একটু বোঝাই ছবিটা। তোমরা প্রথমে যে কাজটা করবা, এ ইকুয়াল 3.2 সেমি মাপ নিবে, বি ইকুয়াল 4.5, আর এই কোণটা 30 ডিগ্রি তোমরা সাদা দেখে নিও, আমি অন্যভাবে এঁকে দেখাইছিলাম। এরপরে যে অঙ্কন আমরা কি লিখবো, দেখো আমি কিন্তু যেটা বলছি এটা অঙ্কন লিখবো। আমি অঙ্কনটার বলবো না, তোমরা শুধু এখন বুঝে নাও বা সামনে লিখাটা উপস্থাপন করবে। যে কোনো রশ্মি বিই নি বা বিই থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিই। এক্ষেত্রে আমরা এখানে আলাদা করে লিখতে পারি যে এইটা এর মাপ, এটা বির মাপ, আর এই কোণটা 30 ডিগ্রি, এটা উল্লেখ করতে পারি আমার সুবিধার্থে। যে কোনো রশ্মি বিই থেকে এ সমান করে বিসি অংশ কাটি। এখন বিই রেখার বি বিন্দুতে কোণ 30 সমান করে কোণ ইবিডি অঙ্কন করি। এখন বিডি হতে বি এর সমান করে বি অংশ কেটে নিই, এসি যোগ করি, তাহলে এবিসি একটি ত্রিভুজ। এখন আমি যেটা ছবি এঁকে বললাম, আমি ঠিক সেটুকু অঙ্কনে লিখছি। তোমরা এখন অঙ্কনটা ঠিক এইভাবে দেখে দেখে লিখলে হয়ে যাবে, এর বেশি আর কিছু নাই, এটাই সর্বোচ্চ লেখা। তাহলে আমি এতক্ষণ ছবি আঁকার সময় যেটা বলছি, আমি এখানেও সেটা উপস্থাপন করছি। আমি একটু জুম করে দিই তোমাদের সুবিধার্থে, তোমরা এটা লিখে নাও, আমি লেখার জন্য একটু সময় দিচ্ছি। এই যে এখানে লেখা আছে, ঠিক অঙ্কনে আমি যেটা বলে আসছি ছবিতে, এখানেও তাই লিখছি। লেখাটা আমি একটু পড়ে শোনাই। যে কোনো রশ্মি বিই হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি রেখাংশের বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ সিবিডি আঁকি। বিডি হতে বি এর সমান করে বি অংশ কাটি, এ কমা সি যোগ করি, তাহলে এবিসি নির্দিষ্ট ত্রিভুজ। এটা হচ্ছে আমার চিত্র দেখে লেখা বিবরণ। তোমরা ঠিক এভাবে লিখবে। এরপরে আমি এটা লাস্ট সৃজনশীল গ নাম্বারে আসি। গ নাম্বার প্রশ্নটা একটু সবাই দেখতে হবে। আসলে প্রশ্নে কি বলা আছে, এই প্রশ্নটা কি বলছে দেখি সবাই, যে এমন একটি ত্রিভুজ আঁকো যার দুইটি বাহু এ ও বি এবং কোণ বি এর বিপরীত বাহু এ। কথাগুলো কিন্তু একটু ঘোরানো পেছানো কথা আছে। আমরা ছবিটা একই সিস্টেমে আঁকবো। এক্ষেত্রে আমরা আগের বাহু আগের কোণ এই সব ইউজ করতে হবে। তাহলে গ নাম্বার বিশেষ নির্বাচনটা দেখি কি আছে আসলে এখানে। দেখো এটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে, কারণ এটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। এই যে বিশেষ নির্বাচন ঠিক আগেরটার মতো সামনে রাখছি। এখন মানগুলো এখানে এক করে উপস্থাপন করি আমি। প্রথমে আঁকবো হলো 3.2, এই যে আঁকছি দেখো 3.2 মাপ নিতে হবে সুন্দর করে। এই যে 3.2, 4.5, এরপর সাদা দিয়ে যে কোণটা আঁকতে হবে 30 ডিগ্রি একটা কোণ আঁকার কথা বলা হয়েছে। কোণটা তোমরা সাদা দিয়ে নিও, আমি একটু দ্রুত এঁকে ফেলি কোণটা। আগে যে সিস্টেম দেখাচ্ছিলাম যে 60-কে অর্ধেক, সে অর্ধেকটুকুই আমি এটা আনুমানিকভাবে এখানে উপস্থাপন করতে চাচ্ছি, পুরোটা না এঁকে। দেখো এটা ধরে নাও আমার এখানে 30। তাহলে প্রত্যেকটার নাম দিতে হবে এখানে আসলে কাকে কি ধরা হয়েছে। দেখো এটা এ, এটা বি, এটা বি সমান 30 ডিগ্রি। তাহলে এই তথ্যগুলো নিয়ে আমি এখন কাজ শুরু করি, তোমরা একটা মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমে যে কোনো রশ্মি বিই নিব, আমি এখান থেকে আঁকি, সবাই খেয়াল করো। যে কোনো রশ্মি বিই, এই যে বিই থেকে বা
বি রশ্মির বি বিন্দুতে 30 ডিগ্রি সমান করে কোণ আঁকবো। এটা সমান করে আঁকা অর্থ হচ্ছে যে প্রথমে এইটুকুর মাপ নিতে হবে, এটাকে এটুকুর মাপ নিচ্ছি, এই এরপরে আড়াআড়ি মাপ নিতে হবে, এই যে আড়াআড়ি মাপ নিলাম, এটা। তাহলে এটা এখন যোগ করব। কোণ 30 ডিগ্রি সমান করে কোণ ই বি ডি অঙ্কন করি, এই যেটা আঁকলাম এবিডি। এখন যেটা করতে চাচ্ছি আমি, যে বিডি থেকে আমার যে মাপটা ছিল আর কি, কত 4.5 বি, এই যে বিডি থেকে বি এর সমান করে, এই বি এর সমান করে এখান থেকে বি এ অংশ কেটে নিই। এই এখন এই বিন্দুকে কেন্দ্র করে এ সমান মাপ নিয়ে এই যে বি এর উপর একটা বৃত্ত চাপ আঁকি। আসলে এখানে কোণের মাপটা হয়তো একটু কম বেশি হয়ে গেছে, তারপর আমি আঁকি, দেখো তোমরা একটু, এই আঁকছি। বৃত্তচাপটি বিই কে দুটো জায়গায় ছেদ করছে, এই যে একটা জায়গায় একটা জায়গায়, এই যে দুটো জায়গায় ছেদ করছে এদের নাম দিলাম, একটার নাম সি, একটার নাম সি প্রাইম। এখন যেটা করব, এসি ও এসি প্রাইম যোগ করি। ঠিক স্কেল দিয়ে তোমরা এভাবে যোগ করবে, এই যে এসি আর এসি প্রাইম যোগ করবে, তাহলে ত্রিভুজটা কি হচ্ছে, এ বি সি আর এ বি সি প্রাইম, এ বি সি আর এ বি সি প্রাইম। তাহলে আমি অঙ্কনটা আরেকবার বলি, তুমি খেয়াল করো তোমরা। এ কল 3.2, বি কল 4.5, কোণ বি 30 ডিগ্রি। যে কোনো রশ্মি বিই নি, বিইর বি বিন্দুতে কোণ 30 সমান করে ই বি ডি অঙ্কন করি। এখন বি ডি হতে এই বি এর সমান মাপ নিয়ে বি এ অংশ কেটে নিই। এরপরে এ কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই উপর একটি বৃত্তচাপ আঁকি, যা বিই কে সি ও সি প্রাইম ছেদ করে। এসি এসি প্রাইম যোগ করি, তাহলে এ বি সি ও এ বি সি প্রাইম উভয় ত্রিভুজ। লেখাটা আমি উপস্থাপন করি, তোমরা লেখাটা একটু খেয়াল করো। সেম এরকম লিখলে হবে, আমি যেটা বলছি ঠিক সেটা এখানে উপস্থাপন করছি। যাক, লেখার সময় পেয়েছো অনেক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই প্রত্যেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তাহলে এরপরে শুধু অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্ট ছাড়া অন্য যে কোনো গাণিতিক সলভ সংক্রান্ত বা যে কোনো অঙ্ক তোমরা এরপরে পেয়ে যাবে। প্রশ্ন নিয়ে এই প্রশ্নগুলো আমি একের পর এক আলোচনা করছি, সবাই খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করছি। প্রশ্ন নাম্বার 1, তোমাদের কাছে প্রশ্ন অবশ্যই আছে, তোমরা দেখো প্রশ্নটা। প্রশ্ন নাম্বার 1-এ বলা হচ্ছে কি, যে সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। অর্থাৎ এককের জায়গায় কি থাকলে বা কোন অঙ্ক থাকলে পূর্ণবর্গ হবে না, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি এটা শুরু করছি, দেখো। এক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 1, সংখ্যার এককের স্থানে যে সকল অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না তা নিচে তুলে ধরা হলো। নাম্বার 1, যে সকল সংখ্যার সর্বডানের অঙ্ক, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক, ডানে কিন্তু একক থাকে, একক দশক শতক এভাবে, অর্থাৎ সর্বডানের অঙ্ক একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 এরকম যদি হয় তাহা পূর্ণবর্গ নয়। অর্থাৎ সব থেকে ডানে যে অঙ্কগুলো তার মধ্যে দেখতে হবে যে 2, 3, 7, 8 আছে কিনা, থাকলে সেটা পূর্ণবর্গ নয়। নাম্বার 2, টুতে বলা হয়েছে কি, দেখো, যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সমস্ত সংখ্যা পূর্ণবর্গ নয়। তাহলে কন্ডিশন 2টা 1, 2, লাস্টেটা হলো সবার শেষে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে তাহলে সেটা পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন সলভ হয়ে গেল। তোমরা এখন, আমি একটু সময় দিচ্ছি, কোশ্চেনটা লিখে নাও। এরপরে 2 নম্বর প্রশ্ন নিয়ে হাজির হবো। দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে
ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে। তাহলে আমরা এখন 2 নম্বর প্রশ্নটা সলভ করব। আমি তোমাদের সামনে 2 নম্বর কোশ্চেন হাজির করছি, তোমরা অবশ্যই এটা লিখে ফেলছো। দেখো 2 নম্বরটায় বলা হয়েছে, আমি আনসারটা উপস্থাপন করছি। 2 নম্বর প্রশ্ন, সুবিধার্থে একটু ভালো করে ধরি, দেখতে সুবিধা হবে। 2 নম্বর, ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে, অর্থাৎ বর্গ সংখ্যা যেমন 16 একক স্থানে 6 আছে, 36 6 আছে, 196 6 আছে, 256 6 আছে। তো এইগুলো সংখ্যা কি, যেমন 4 4 4 16, 6 6 36, 14 14 196, 16 16 256, এইগুলো হচ্ছে মূলত সংখ্যা। এখন আমরা কি লিখতে পারি দেখো সবার শেষে, এখানে লিখতে পারি যে সুতরাং ক এর একক স্থানে 4 6 14, ক এর একক স্থানে 4 6 14 16 ইত্যাদি হতে পারে, 4 6 14 16 ইত্যাদি হতে পারে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বরের প্রশ্ন শেষ। এবার আমরা 3 নম্বরে আসি। লাস্টে কিন্তু কথাটা হচ্ছে ইত্যাদি হতে পারে। আমরা 3 নম্বর প্রশ্নটা একটু পড়ি, সবার কাছে প্রশ্ন আছে। 3 নম্বরে বলা হয়েছে 24 3 3 6 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট। অর্থাৎ এই সংখ্যাটি বর্গমূল করলে তার অ্যান্সারটা কয় অঙ্কের হবে, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমি এখন 3 নম্বর উপস্থাপন করছি। 3 নম্বর প্রশ্নটা খুবই সহজ, এটার জন্য একটা ক্যালকুলেটর ব্যবহার করতে হবে সবাইকে। ক্যালকুলেটরে অবশ্যই এটা দিয়ে একটু হিসাব করতে হবে, বর্গমূল করতে হবে। সবাই ক্যালকুলেটর ইউজ করতে পারো এবং ক্যালকুলেটরে বর্গমূল করা খুবই সহজ, মানটা ক্যালকুলেটরে দিলেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে এটাই যেটা করতে হবে আমাদের, দেখো আমি একটু জুম করে দেখাই, তাহলে তোমাদের জন্য অবশ্যই এটা সুবিধা হবে একটু। যে 24336 24 3 3 6 সংখ্যাটির বর্গমূল, এটা ক্যালকুলেটরে উঠে বর্গমূল চাপতে হবে, চাপলে রুট ওভার চাপতে হবে, 1 5 6 আসবে। তাহলে অঙ্কটা একক দশক শতক, যা 3 অঙ্ক বিশিষ্ট। এটাই শেষ, এখানে আর কিছু নাই। এবার আমরা 4 নাম্বার ফিরে আসি। 4 নাম্বারটা বলা হয়েছে কি, যে 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। পাঁচ নাম্বার 245। এখন এই 245-এর মধ্যে 2 3 4 এগুলো যায় না, সব থেকে নিম্ন সংখ্যা 5 যায়। 5 দিলে 49, 7 দিলে 7। 245 সমান 5 গুণ 7 গুণ 7। দেখো এখানে 5 আলাদা করছে, 7 7 একই বলে, তাহলে 7 7 কিন্তু জোড়া আকারে আছে, জোড়া হিসাবে আছে। তাহলে এখানে 5 জোড়াভিন্ন, অর্থাৎ 5-এর কোনো সঙ্গী বা কোনো জোড়া নাই, যমজ নাই, তাহলে 5 জোড়াভিন্ন। সুতরাং 245 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। মৌলিক সংখ্যা 5 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। বলছে মৌলিক সংখ্যা 5 দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সেক্ষেত্রে লাস্ট লিখতে পারি, তাহলে অতএব নির্ণয় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সমান 5। নির্ণয় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সমান 5। এটাই মূলত অ্যান্সার। এখন তোমরা একটু এটা উঠে নাও, আমি টাইম দিচ্ছি উঠানোর। এরপরে কোশ্চেন নাম্বার 5-এ চলে যাবো আমরা। 5 নম্বর কোশ্চেনটা একটু দেখি, প্রশ্নটা সবার কাছে অবশ্যই প্রশ্ন আছে। 5 নম্বরে বলা হয়েছে যে সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রেখে সাজালে 18 জন শূন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে। 5 নম্বর, এটা খুব সহজ অঙ্ক, আমি 5 নম্বরে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমাদের অবশ্যই উঠানো শেষ। দেখো 5 চলে আসছে। 5 নম্বর প্রশ্নটা খুব ইজিভাবে সলভ করা হয়েছে। 1800 আমি এটা বর্গমূল করার জন্য এখানে নিয়ম হচ্ছে কি, যে এখানে যেটা নিব এটা এখানে যা থাকবে তার স্কোয়ার করতে হবে। তাহলে 4 নিলাম, 4 4 16, মানে মোটামুটি যা নিব তাকে তাই দিয়ে গুণ করতে হবে। 4 প্রথমে 4 নিয়েছি, 4 4 16, এটা থেকে বিয়োগ করলে 200 থাকে। এখন ব্যাপার হচ্ছে যে এখানে যেটা আছে এটা ডাবল করতে হবে, 4 দুগুণী 8, ডাবল করলাম। আর এখানে যে সংখ্যা নিতে হবে এখানেও সেই সংখ্যা নিতে হবে, জানো এটার মতো যায়। তাহলে এখানে 2 নিচ্ছি, এখানে 2 নিলাম, 82। অর্থাৎ 82 এর মধ্যে 2 বার যাচ্ছে, 82 গুণ 2 বার দিলে 1 6 4, বিয়োগ করলে 36। সুতরাং সারি সংখ্যা 42 এবং শূন্য সংখ্যা 42 রেখে সাজালে 18 জন শূন্য হতে 36 জন শূন্য রাখতে হবে, মানে এখান থেকে 36 জনকে রাখতে হবে। এটা হলো আমার 5 নম্বর প্রশ্ন। এখন 6 নম্বর কোশ্চেন সবাই পড়তে হবে ভালো করে, আসলে প্রশ্নে কি বলছে। 6 নম্বর দেখো, তোমাদের উদ্দেশ্যে পড়ি একটু।
এক্স ইকুয়াল -2 ওয়াই ইকুয়াল 3 এবং হলে 3x - 2y থেকে -2x - 3y এর বিয়োগফলের মান কত হবে? অর্থাৎ এই দুইটা যে বিয়োগ করতে বলছে তার আগে এই মানগুলো এখানে পুট করতে হবে। x ইকুয়াল -2 আর y ইকুয়াল 3, এই মানগুলো পুট করার পরে বিয়োগ করতে হবে, পুটে বসানো। তাহলে আমি 6 নম্বর প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করি। দেখো আমি খুব শর্ট করে করছি, পুরো মানগুলো আসলে এখানে উপস্থাপন করে নেই বা তুলে ধরে নাই। সময় স্বল্পতা প্লাস তোমাদের টাইম অপচয় করা যাতে না হয়, এই জন্য ডাইরেক্ট আমি এটা সমাধান করে তোমাদের সামনে উপস্থাপন করছি। 6 নাম্বার দেখো, আমার প্রথমে বলা হয়েছে যে 3x - 2y, এখানে x y এর মান দেওয়া আছে প্রশ্নে, x এর মান 2 দেওয়া আছে, y এর মান 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 কাটলাম 0। এবং পরে যে রাশিটা এখানেও একই মান দেবো, x এর জায়গায় 2, y এর জায়গায় 3 দিলাম, -4 -9 -13। তাহলে 3x - 2y থেকে -2x - 3y এর বিয়োগফল, অর্থাৎ এইটা থেকে এইটার বিয়োগ কি করে করবো? ওই মান দেওয়ার পর যেটা পেয়েছি, প্রথমটার মান পেয়েছি 0 মাইনাস, এটার মান পেয়েছি -13 -13 পেলাম, এই 0 থাকলো +13, ফলাফল 13, এটাই অ্যান্সার। তাই এটা হলো 6 নম্বর প্রশ্ন। এখন আমি 7 প্রশ্ন একটু পড়বো, সবার কাছে অবশ্যই প্রশ্ন আছে। 7 নম্বরটা খেয়াল করি যে 7x - 3y এবং 7x প্লাস, সরি একটু ভুল হয়েছে পড়া, 7x - 3 এবং 7x + 5 এর গুণফল কত? আসলে প্রশ্ন কি আছে এটা তো লেখা লাগবে না, তোমাকে সলভটা লিখতে হবে। তাহলে তুমি প্রশ্ন 7 নাম্বার এখন এটা লিখতে হবে, লেখার পরে পড়তে হবে, পড়ার পরে আমি এখন এটা উপস্থাপন করছি আমাদের সামনে। 7 দেখো, 7 নম্বরটা খুব ইজি একটা প্রশ্ন। এটা 7x - 3 এবং 7x + 5 এর গুণফল, অর্থাৎ এই দুটো প্রথমে গুণ আকারে লিখছি, লেখার পরে মূলত এই 7x দিয়ে এই দুইটারে গুণ করতে হবে প্রথমে, তো গুণ না করে রেখে দিচ্ছি 7x × এত, -3 দিয়ে গুণ করতে হবে, এটা রেখে দিচ্ছি এভাবে। এখন গুণটা করি, 7x 49x², 7x আর 5 5 7 35x, মাইনাস 3 7 21, 3 5 15, এই মাইনাস আর প্লাস কিন্তু মাইনাস হবে। তাহলে 49x² প্লাস 35 থেকে 21 বাদ গেলে 14x থাকে, -15 বা 15, এটা অ্যান্সার। 7 নম্বর কমপ্লিট। তোমরা ওঠাও এটা আস্তে আস্তে। 7-এর পরে 8। আর শিক্ষার্থীরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সামনে যখন এইটি উঠবে তোমাদের এইটির ক্লাস দেওয়া থাকবে, সাবস্ক্রাইব করলে ক্লাসগুলো পেয়ে যাবে। এইটির প্রত্যেকটা অধ্যায় চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়া থাকবে। 8 নম্বর প্রশ্ন আসে এবার, 2a² - 7ab + 6b² কে 2a - 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এটা ভাগের একটা অঙ্ক, এটা আমি এখন দেখাচ্ছি, দেখো কিভাবে এটা করতে হবে। এটা ভাগের অঙ্কটা হচ্ছে 8 নাম্বার। আমি স্ক্রিনটা আরেকটু বড় করি তোমাদের সুবিধার্থে। যেটা আর একটু বড়, 1.4, দেখো, হ্যাঁ বোঝা যাচ্ছে। 8 নাম্বার। 8 নাম্বারটা হচ্ছে যে 2a² - 7ab + 6b² কে 2a - 3b দ্বারা ভাগ করে পাই। এই সিম্পল যে ভাগের বিষয়টা করছি। নিয়ম হলো কি, এখানে আছে a, এখানে আছে 2a², তাহলে এখানে a দিয়ে গুণ করলে 2a² তৈরি হবে, এই জন্য আমি a নিয়েছি। a দিয়ে গুণ করে 2a গুণে 2a², এখানে দ্বিগুণ করলে -3b, -3b। ভাগের ক্ষেত্রে যদি বিয়োগ করতে চিহ্ন চেঞ্জ হবে, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এই দুইটা কিন্তু কেটে গেছে, এটা দেখার হয়নি, এটা অবশ্যই দেখানো উচিত ছিল, আমি এটা সময় স্বল্পতার কারণে দেখাতে পারি নাই, এটা আমি কেটে দিলাম, এটা কেটে গেল। কেটে দেওয়ার পরে যেটা হচ্ছে -7ab + 3ab -4ab + 6b²। এখন 4ab আর 2a, তাহলে 4ab কে 2 দিয়ে ভাগ করলে দেখতে হবে যে a মিল আছে, বাদ দাও, তাহলে b আনকমন, b থাকবে, আর 4 এর মধ্যে 2 2 বার যায়, তাহলে 2b, অর্থাৎ 2b বসে গেছে। আর মাইনাস কেন, মাইনাস আছে তাই মাইনাস। তাহলে -2b আর +2a -4ab, মাইনাসে মাইনাসে প্লাস 3b আর 2b 6b²। বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ, এটা কেটে গেল, এটা আমি কাটাকাটি দেখাই নাই, এটা কেটে গেছে আর কি, এটা কেটে গেলে ফলাফল 0, অর্থাৎ মিনি ভাগফল এটা a - 2b, এটা অ্যান্সার। 8 নম্বর শেষ। এবার আমরা 9 নম্বর আসি। দেখো 9 নম্বর প্রশ্ন তোমাদের কাছে আছে, 2 থার্ড ব্র্যাকেট 6 - 3 সেকেন্ড ব্র্যাকেট -2 ফার্স্ট ব্র্যাকেট 4 - 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এর সরল মান কত? এটা সরল অঙ্ক, এটা আরো সহজ অঙ্ক। এটা সরলের ক্ষেত্রে আমরা কিন্তু নিয়মকানুন জানি, বদমাস শব্দ অবশ্যই বলো তোমরা, এটা আর ব্যাখ্যা করার দরকার নাই। বদমাস দিয়ে এটা সলভ করতে হবে, অঙ্ক বদমাস না, সরলের ক্ষেত্রে থিওরি আছে বদমাস।
তাহলে 2 - 6 - 3 সেকেন্ড ব্র্যাকেট -2 ফার্স্ট ব্র্যাকেট 4 - 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট শেষ। এই 2 এই 6 6 প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করছে, দেখো 4 থেকে 3 গেলে অন, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করা শেষ, ব্র্যাকেট চলে গেছে, এখানে একটা গুণ সম্পর্ক আছে বলে গুণ চিহ্ন দিয়েছি। এরপর সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো, এটুকু হুবহু বসে গেছে। এরপরে -2 গুণ 1 -2। এখন এই -2 আর -3 করলে প্লাস 3 দুগুণে 6, এই থার্ড ব্র্যাকেট 6 6 12, 6 6 12 হয়, 2 গুণ 12 24, এটা অ্যান্সার। এরকম ইজি একটা অঙ্ক 10। 10 সলভ করবো, সবাই 10টা পড়ি একটু। x4 - 7x³ প্লাস 2x - 11 রাশিটির x³ এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফলের মান কত? x3 এর সহগ থেকে ধ্রুবক পদ, x3 এর সহগ বের করতে ধ্রুবক পদ বের করতে হবে। তাহলে অঙ্কটা আমি তোমাদের সামনে দেখাই। দেখো 10 নম্বর অঙ্ক, এটা খুবই একটা সহজ এবং মজাদার অঙ্ক, খুবই টেস্ট হবে অঙ্কটা। তোমরা প্রদত্ত রাশি x4 - 7x³ প্লাস 2x - 11, এখানে x³ এর সহগ, x³ এর সহগ বলতে কি x³ এর সঙ্গে যেটা আছে, x³ এর সাথে -7 আছে, -7। আর ধ্রুবক পদ বলতে কনস্ট্যান্ট, এগুলো হলো x সম্বলিত পদ, এটা হলো ধ্রুবক পদ বলে কনস্ট্যান্ট, যেটা সাংখ্যিক মান, কোনো x y z কোনো চলকই নাই সেখানে, সেটা হলো ধ্রুবক পদ -11। তাহলে x³ এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফল, অর্থাৎ x3 এর সহগ -7, এটা মাইনাস ধ্রুবক পদ -11। তাহলে এখন বিয়োগটা আমি কিভাবে করবো? দেখো বিয়োগটা করার জন্য আমি এটা এখানে উঠাইছি, উঠানোর পরে যেটা করতে হবে তোমার খুব সিম্পল বিষয়, -7 প্লাস 11 থেকে 7 গেলে 4, এটা অ্যান্সার। এই হলো আমার সংক্ষিপ্ত প্রশ্ন। আর বড় প্রশ্নগুলো বা সৃজনশীলগুলো তোমরা আমার অন্য ক্লাসে দেওয়া আছে, পেয়ে যাবে। আর সব পুরো ভিডিওটা একটা ক্লাস আছে। আর এই ক্লাস ভালো লেগে থাকলে তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সুস্থ থেকো, বাই।